প্রথমে শুরু করছি একটা মেয়ের ঘটনা দিয়ে। মেয়েটার নাম রায়ান ফেরদৌস। সে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে পড়াশোনা করেছে এবং এবার সে অ্যাডমিশন পরীক্ষার্থী। তার পরিবার এবং তার ইচ্ছে ছিল সে অনেক বড় ডাক্তার হবে, সে মেডিকেলে পড়াশোনা করবে। কিন্তু আফসোস, সে এবার মেডিকেল চান্স পায়নি। কিন্তু সে থেমে থাকেনি, সে বিভিন্ন ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গায় সে পরীক্ষা দিচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সে কোথাও চান্স পায়নি। তো আমাদের বাংলাদেশের সবথেকে বড় প্রবলেমটা হচ্ছে যে সবসময় জয়ী হয় আমরা তাকে নিয়ে নাচানাচি করি, এবং কেউ যদি একটু কোনো একটা জায়গায় ফেল করে তাকে আমরা নোংরা সমালোচনা সহ এমন কিছু নেই যে তাকে আমরা সেভাবে বুলিং করি না, অর্থাৎ সব দিক দিয়েভাবে তাকে আমরা পচানোর চেষ্টা করি। তার ক্ষেত্রে একদম সেম হয়ে গেছে। সে যখন মেডিকেলে চান্স পায়নি, দেখতেছে যে একটা মেয়েটা চান্স পায়নি, তারপরেও তার পরিবার, তার বিভিন্ন আত্মীয় স্বজন, ইভেন সোশ্যাল মিডিয়া থেকে তাকে বিভিন্নভাবে তাকে একটা হীনমন্যতার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তাকে বিভিন্নভাবে তাকে কটাক্ষ করা হচ্ছে যে তুমি ডাক্তার হতে পারোনি, তুমি মেডিকেল চান্স পাওনি, তুমি এখন কী করবা, বিভিন্নভাবে। মেয়েটা যখন বিভিন্ন পোস্ট পড়ি এবং মেয়েটা যখন বিভিন্ন পোস্ট শেয়ার করে, আমি অবাক হয়ে যাই যে একটা মেয়ে, বাচ্চা একটা মেয়ে, সে জীবনের একটা প্রথম কোনো একটা প্রতিযোগিতায় এত বড় ধরনের একটা পরীক্ষায় সে অংশগ্রহণ করেছে। ফেল হতেই পারে, এত বড় একটা দেশ, মাত্র সিট কয়টা ভাই? সায়েন্সের জন্য বাংলাদেশের সিট কয়টা? এত লক্ষ লক্ষ শিক্ষার্থী, সবাই যে চান্স পাবে এমনটা নয়। প্রত্যেকটা শিক্ষার্থী চায় আমি যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, এবং সেভাবেই প্রত্যেকজন কঠোর পরিশ্রম করে। এবং এটাই বাস্তবতা মেনে নিতেই হবে আমাদেরকে সবাইকে, যে সবাই চান্স পাবে না, কাউকে না কাউকে হারতে হবে। সো মেয়েটা অনেক ভালো একটা কলেজে পড়াশোনা করেছে, চান্স না পেতে পারে, তার ভাগ্যটা তার কাজ না করতে পারে, তাই বলে তাকে এইভাবে অপমান করতে হবে, তাকে এইভাবে বুলিংয়ের শিকার হতে হবে? এটা শুধু একটা রায়ান ফেরদৌসের কথা নয়, বাংলাদেশের প্রতি বছর এরকম লক্ষ লক্ষ যেসব শিক্ষার্থী রয়েছে, ছেলে মেয়ে উভয়কেই, যারা মেডিকেল চান্স পায় না বা কোথাও চান্স পায় না, তাদেরকে বিভিন্নভাবে তাদের বুলিংয়ের শিকার হতে হয়। তোর দ্বারা কী হবে, তোর দ্বারা কী সম্ভব, তুই কী করবি জীবনে, তুই তো কিছুই করতে পারিস না, যা মাটি কাট, আমার বাসা থেকে বের হয়ে যা, তোকে আমি ত্যায্য করলাম। এরকম ঘটনা ঘটে। কোনো ছেলে মেয়ে এসব সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ পর্যন্ত সে বেছে নেয়। এর জন্য দায়ীটা কে? এর জন্য দায়ী আমাদের ফ্যামিলির রয়েছে, আমাদের সমাজের লোকজন এটা রয়েছে, এবং আমাদের আশেপাশে কিছু বন্ধু আছে না, অর্থাৎ আমরা যাদেরকে সো কল্ড বন্ধু হিসেবে চিনি, কিন্তু তারা পেছন দিয়ে ছুরি মারতে খুবই তারা আনন্দ পায়। তারা একটা সময় আমাদের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কোনোভাবে যদি তারা একটা ভালো জায়গায় যায় এবং আমি যদি একটা খারাপ জায়গায় থাকি, আমি এখন পর হয়ে যাই, আমাকে এখন তারা ইনভাইট করতে চায় না, আমাকে তারা এখন ডাকে না, আমাকে আর কেউ মিস করে না। এটা বাস্তব, চোখের সম্মুখে আমরা দেখেছি যে আমার কলেজ ছিল কারমাইকেল কলেজ, আমার ফ্রেন্ডরা কেউ নটর ডেম কলেজ চান্স পাইছে। সো কলেজ জীবনে তাদের সাথে আমার মনে হয় না যে কেউ আমার খোঁজখবর নিয়েছে। আবার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেম, তারা অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ে, আমি না হয় একটু ছোটোখাটো ইউনিভার্সিটিতে পড়ি, কোনো কথা নেই, পাত্তা দিয়ে চায় না। আবার সামনে হয়তো চাকরি বাকরি, তারা অনেক ভালো জায়গায় চাকরি করবে, আশা রাখি আল্লাহ তাআলা যেন আমাকে একটা ভালো চাকরি দেয়। আমি জানি যে আমার সাথে কী হবে, তারা অনেক ভালো একটা চাকরি করবে, আমি যদি ছোটো একটা চাকরি করি খোঁজখবর নেবে না, এটাই বাস্তবতা। কিন্তু যদি কোনো একটা কারণে আমি যদি অনেক ভালো জায়গায় যাই, খোঁজখবর নেবে। যেমন আমি যখন বাংলাদেশ মেইন একাডেমিতে ছিলাম, যখন শুনছি আমি চান্স পেয়েছি, যে টিচাররা আমাকে চিনত না, সে টিচার পর্যন্ত আমাকে সংবর্ধনা জানায়, সে টিচার পর্যন্ত আমার খবর রাখে। যে বন্ধুরা আমার সাথে খুব একটা ভালোভাবে কথা বলতো না, তারাও আমার সাথে ফোন দেয়, দোস্ত তুই কোথায় আছিস, কী করিস, আয় একসাথে আড্ডা দিই, দেখা করেই দে। কিন্তু আজ নেই, আজ আমি ভার্সিটিতে পড়ি বলে আমার কোনো খোঁজখবর নেই, আমার কোনো ভ্যালু নেই। আমি দেখেছি যে বন্ধুদের সাথে আমরা একসাথে ছিলাম, একসাথে আমরা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি, কেউ অনেক ভালো জায়গায় গিয়েছে, কেউ আবার ছোটো জায়গায়, কোনো কন্ট্যাক্ট নেই। যখন একাডেমিতে ছিলাম আমি, তখন যেসব আত্মীয় স্বজনরা আমাকে দেখে অনেক স্বপ্ন দেখতো, সবসময় খোঁজখবর নিত, এখন কোনো কেউ খোঁজখবর রাখে না। আশ্চর্য, আমি অবাক হয়ে যাই যে আমার সাথে একজনের বিয়ে হওয়ার কথা ছিল, এবং ভাবতো যে হচ্ছে আমি যদি একটা ভালো জায়গায় যাই ভবিষ্যতে, যেহেতু আমি একাডেমিতে ছিলাম, ইচ্ছা ছিল যে আমি অনেক ভালো একটা পর্যায়ে যাব,
তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবে, এখন আমি একাডেমিতে নেই, আমি ভার্সিটিতে পড়ি, আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই তার সাথে, মানে দীর্ঘদিন থেকে। এই মাঝে মাঝে যখন এই বিষয়গুলো যখন মনে হয় না, আমার খুব হাসি পায়। কত ধরনের গিরগিরি টাইপের আমাদের আত্মীয় স্বজন রয়েছে, আমাদের ফ্যামিলিতে লোকজন থাকে, এছাড়া বন্ধু বান্ধব। আপনটা কে? আসলে দিন শেষে কেউ আপন না। দিন শেষে সব কষ্টগুলো নিজের মধ্যে চাপা রেখে নিজেকে এগিয়ে যেতে হয়। তবে এই কষ্টে যারা লেগে থাকতে পারবে, যারা দাঁতে দাঁত চেপে পরিশ্রমটা করে রাখতে পারবে, তারা অবশ্যই ভালো জায়গায় যাবে। আমি আমার অ্যাডমিশনের ছোট্ট একটা কাহিনী বলি। আমরা যখন প্রথমবার অ্যাডমিশন পরীক্ষা দিই, আমরা 3 জন বন্ধু। তো আমার 2 বন্ধু, তাদের জিপিএটা অনেক খারাপ ছিল, অনেক খারাপ, 4.36 না এরকম, কারো ছিল 4.25 এইচএসসিতে, আবার কারো ছিল 4.33। সো বুঝতে পারছো, যারা এসএসসিতে গোল্ডেন 5 ছিল, অনেক ভালো মার্কস ছিল, তাদের কী অবস্থা এইচএসসিতে। সো আমি আমার ফ্রেন্ডের মধ্যে দেখছি যে ওরা রেজাল্টের কয়েকটা দিন খুবই ডিপ্রেশন ছিল, খুবই ডিপ্রেশন। কিন্তু একটা সময় যে তাদের মধ্যে কী এমন পরিবর্তন হয়ে যায়, প্রচুর পড়াশোনা শুরু হয়ে যায়। আমি তাদের দিকে অবাক হয়ে যাই। মাঝে মাঝে যখন আমার নিজের ক্লান্তি অনুভব হয়, আমি ছেড়ে দিতে, আমি আর পারছি না, তখন ওদের দেখে আমি ইন্সপায়ার হই। আলহামদুলিল্লাহ, আমার 2টা বন্ধুই শেষ পর্যন্ত লেগেছিল, এবং একজন হাইজানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিজিক্স নিয়ে পড়াশোনা করে, আরেকজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান নিয়ে। তারা লেগেছিল বলে আল্লাহ তাআলা তাদের একটা পুরস্কৃত করেছে। সো যাদের এই সমস্যাগুলো হচ্ছে, এই বাস্তবতাগুলো মেনে নিতেই হবে। বাসায় যাবা, বাসা থেকে বেরোতে ইচ্ছা করবে না, জিজ্ঞেস করবে যে বাবা তুমি কোথায় চান্স পেয়েছো। আবার যদি বলো যে আমি তো চান্স পাইনি, তোমার দ্বারা কী হবে। আত্মীয় স্বজনের কাছে আবার এমন খোঁটা শুনতে হয়েছে যে কী হবে তোমার দ্বারা, বাবার টাকাগুলো এমনি শুধু নষ্ট করলা, ঠিকমতো ডেকে কথা বলতো না। কিন্তু এখন একটা সময় কিন্তু ঠিকই আমাকে ডাকতো যখন আমি একাডেমিতে ছিলাম। এখন অবশ্য ডাকে, বাট কম ডাকে, কেমন যেন মনে করে যে আমার দ্বারা খুব একটা কিছু সম্ভব না। আমি জানি না যে আমার দ্বারা কী সম্ভব আর কী সম্ভব না, তবে আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য। তো এটা শুধু প্রতি বছর শুধু নির্দিষ্ট মানুষের জন্য না, এটা যারা হারে তাদের সাথে এরকম ঘটনা ঘটে, আবার যারা জয়ী হয় তাদের সাথেও ঘটনা ঘটে। কিভাবে? যেমন একটা ছেলের অ্যাম্বিশন ছিল সে মেডিকেল কলেজে পড়বে বা অনেক বড় ডাক্তার হবে, কিন্তু সে মেডিকেলে চান্স পায়নি, সে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে। ও তুমি মেডিকেলে চান্স পাওনি, মেডিকেলে তো যারা চান্স পায় তো অনেক মেধাবী হয়। আবার তুমি মেডিকেলে চান্স পেয়েছো, তুমি ঢাকা মেডিকেলে না, তুমি বাংলাদেশে একটা ছোটোখাটো মেডিকেলে পড়ো, সরকারি, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওনি। ও ঢাকা মেডিকেল কলেজে যারা বাংলাদেশের একজন টপ লেভেলে একদম হাই র্যাঙ্কের, তারা চান্স পেয়ে যায়। কত কথা, কত সমালোচনা। সো তুমি যেখানেই থাকো, যা কিছু করো, তোমাকে নিয়ে সমালোচনা হবে। তো ওই যে 3 ইডিয়টসের একটা ডায়লগ আছে না, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। তুমি সেই ধরনের চিন্তা ভাবনা করো, অল ইজ ওয়েল ম্যান। যা কিছু হোক, নিজেকে পুড়িয়ে নিজেকে এমনভাবে গঠন করো যাতে কোনো সমালোচনা, কোনো কষ্ট তোমাকে আটকাতে না পারে। আমি মাঝে মাঝে নিজেকে নিয়ে কোন জিনিসটা গর্ববোধ করি জানো, আমার কিন্তু জীবনে আমি যে খুব বেশি অ্যাচিভমেন্ট করছি বা খুব ভালো জায়গায় আছি এমনটা নয়। আমি নিজেকে নিয়ে গর্ববোধ করি এই জন্য, কারণ আমি জীবনে এত কষ্ট পেয়েছি, তারপর আল্লাহ তাআলা আমার সহায় আছে, তারপর আমি টিকে আছি। আমার স্টোরি যারা জানে তারা বলে যে ভাই আপনি এখন টিকে আছেন কীভাবে যে এখন আপনি বেঁচে আছেন। কারণ আমি জানি আমার জীবন থেকে কত বছর চলে গেছে, আমি কোন কোন প্রতিষ্ঠান থেকে চলে আসছি, এটা আমি জানি। এটা অনেকের কাছে একটা স্বপ্নের মতো, বাট আমি এই স্বপ্নে গর্ববোধ করি না। আমি চেষ্টা করি নিজেকে নতুনভাবে আবিষ্কার করার, আমি চেষ্টা করি মানুষের জন্য ভালো কাজ করার, এবং এটাই আমার নিয়ম, এবং এটাই আমি নিয়তি হিসেবে রেখেছি। আমি সবসময় শিখব, যে হোক, ছোট হোক বড় হোক, এবং প্রকৃতি থেকে হোক, আমি শিখব এবং আমি সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো তোমরা মন খারাপ করো না, এটা বাস্তব, এটা তোমাকে মেনে নিতে হবে। তুমি যদি ফেল করো, তোমাকে মেনে নিতে হবে, গালি খেতেই হবে। সো কে গালি দিল, কে তোমার সম্মান করলো, এটা কোনো ম্যাটার না। একটা কথা আছে না যে তোমাকে যদি কেউ যদি এখন প্রশ্নটা করে, তুমি একদম অনেক বড় হয়ে যাও না, আবার কেউ যদি তোমাকে গালি দেয়, তুমি একবার ছোট হয়ে যাও না। তার যেটা স্বভাব সেটা তার কাছে রাখতে দাও, তুমি শুধু খুশি মনে একটা মুচকি হাসি দাও, দেখবা জীবনটা আসলে অনেক সুন্দর।
জীবনে বেঁচে থাকাটা অনেক বড় কিছু, জীবনে সুস্থ থাকাটা অনেক বড় কিছু, জীবনে অনেস্ট হওয়াটা, জীবনে কষ্টের সাথে সংগ্রাম করে বেঁচে থাকাটার মধ্যে যে শান্তি, এটা তুমি কোথাও পাবে না, কোথাও না। তাই আল্লাহর ওপর ভরসা রাখো। তুমি যে ধর্মেরই হও সেই ধর্মটা অনুযায়ী চলার চেষ্টা করো, দেখবে নিজের মনের ভেতর একটা শান্তি অনুভব করবে। আর যা তোমাকে গালি দেয় একটু তার থেকে দূরে রাখো, এবং ইনশাআল্লাহ তুমি কোথাও না কোথাও চান্স পাবে। নিয়মিত পড়াশোনা করো, নিয়মিত তোমার নিজের ভুলগুলো বোঝার চেষ্টা করো, নিজেকে সময় দাও, নো দাই সেলফ, নিজেকে বোঝো কোন জায়গায় তোমার ভুল হচ্ছে। তারপরেও যদি কোথাও চান্স না হয়, যেখানে সুযোগ পাও পড়াশোনা করো, নতুনভাবে আবিষ্কার করো, এবং নিজের যেটা স্বপ্ন ছিল, নিজের যে ভুলগুলো ছিল, ভুল ভ্রান্তি সব শিক্ষা নিয়ে তুমি নতুনভাবে সব কিছু গড়ে তোলো। দিন শেষে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের ফ্যামিলির জন্য বাঁচতে হবে, এবং নিজের জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। তোমাদের সবার জন্য শুভকামনা। আশা করি তোমাদের সামনের দিনগুলো অনেক ভালো যাবে, এবং সেই কামনা ব্যক্ত রেখে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।